ভয় আগে নার্ভ হারিয়ে ফেলছেন, এটা তো আমরা জিতছি, আমরা আর কিছু ভাবছি না। বিরাট কোহলিও যেদিন প্রথম টেস্ট খেলতে এসেছিল বা আমাদের ইন্ডিয়া টিমের জার্সি গায়ে দিয়েছিল, তখন কেউ ভাবেনি যে বিরাট কোহলি একটা লেজেন্ড হয়ে যাবেন এবং ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ব্যাটসম্যান হবে। দেখুন, মায়ের কাছে সন্তান চায়, সে মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তান হবে। একটাই বললাম যে এমন কিছু চমৎকার করে যাতে আমি জন্মান্তর ধরে তোমার কাজ করতে পারি। আমার আত্মা আমি তোমার কাছে সমর্পণ করেছি, বাকিটা তোমার কাছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, প্রশাসনিক একটা পদে থাকার পর রাজনীতিকে দেখা, রাজনীতিতে সরাসরি ইনভলভ হওয়ার পর রাজনীতিকে দেখা, কতটা পার্থক্য বলে মনে হচ্ছে? দেখুন, এখানে এখন আমি সরাসরি মানুষের হয়ে কাজ করতে এসেছি। মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, আগে প্রশাসনিক পদে থাকা আর এখানে মধ্যে অনেক তফাৎ আছে। অবশ্যই মানুষের এই স্বতঃস্ফূর্ততা এবং মানুষের জন্য কাজ করার জন্য আরও বেশি আগ্রহ এখানে বেড়ে যায়। এখন মনে হয় আমি মানুষের জন্য নিজেকে সমর্পণ করেছি, সেই কাজটা আমাকে করতেই হবে, তাদের লক্ষ্যে এগোতেই হবে। লড়াই কিছু নেই, আমরা জিতছি। একটাই আপনার সাথে শতাব্দী রায়ের সম্পর্ক ছিল এবং তার সাথে যোগাযোগ ছিল এর আগেও আপনার সাথে, সেই ক্ষেত্রে কি বীরভূমে যখন দাঁড়াচ্ছে তার কাছ থেকে কোনো বার্তা বা কোনো কথা হচ্ছে? এই স্ক্যান্ডালে কিন্তু ইতিমধ্যে আপনার নামটা দেখুন, উনি ওটা বলেওছেন, ওটা উনি করেননি এবং তার জন্য বলেছেন, আমি প্রশাসনকে বলেছি দেখার জন্য, প্রশাসন দেখুক ওটা সত্যিই কে করেছেন। আর আবার বলছি, লড়াইটা ব্যক্তিগত কোনো লড়াই নয়, দুটো রাজনৈতিক দলের মতাদর্শের লড়াই। আমাদের রাজনৈতিক দল নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কাজ করে চলেছে এবং ভারতবর্ষকে সর্ববৃহৎ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিশ্বের জগতে, এটা কোনো এর কোনো তুলনা হয়। বিরাট কোহলিও যেদিন প্রথম টেস্ট খেলতে এসেছিল বা আমাদের ইন্ডিয়া টিমের জার্সি গায়ে দিয়েছিল, তখন কেউ ভাবেনি যে বিরাট কোহলি একটা লেজেন্ড হয়ে যাবেন এবং ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ব্যাটসম্যান হবে। সেরকম 3 বার কেন, যদি উনি 10 বারেরও সাংসদ হতেন, ওটা কোনো যায় আসে না। এটা নির্ভর করছে, আবার বললাম যে আমি এসছি এখানে জেতার জন্য, আর অন্য কিছু। অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে তো ইলেকশন কমিশন ডেপুট করেছে ইলেকশনটা করার জন্য, এটা তো কোনো বলছি। আপনি তো আইপিএস থেকে সদ্য ছেড়ে এসেছেন, অনেক আইপিএস আছে যারা মানে আপনার মতন হয়তো সামনে আসতে পারছে না, তাদেরকে কি বার্তা দেবেন? কারণ অনেক চাপে তাদের কাজ করতে হচ্ছে। দেখুন, একটা জিনিস আমি এতদিন বলতে পারিনি, এটা আমি বলতে চাই যে আমাদের সরকার এবার যখন আসবেন, প্রশাসনিক সংস্কার হবেই। এই যে দীর্ঘ 50-60 বছরের যে সিস্টেম চলে আসছে এবং এই সিস্টেম যদি না চেঞ্জ হয়, এই দলদাস হয়ে কাজ করার ব্যাপারটা এখান থেকে পরিবর্তন হবেই এবং আমরা এটা করেই ছাড়বো লোকসভায়। একদম পারে, এটা আমার জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য, বোধ তাদের জন্য বার্তা, যাতে কোনো রকম আমরা চাই মেরুদণ্ড সোজা থাকুক এবং নিরপেক্ষভাবে কাজ করুক। তার জন্য আমার পার্টি বা ওনার পার্টির ডিফারেন্স যেন না হয়। সেই সন্ত্রাসের মোকাবেলা করার জন্যই ইলেকশন কমিশন সচেষ্ট আছে এবং আমরা বিভিন্নভাবে যা আমরা যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো এবং আশা করব এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে। তথাপি আমরা প্রত্যেকটি ঘটনার উপরে নজর রাখছি। বিভিন্ন সময় দেখা গেছে দলের অন্তর্কলহ সংবাদ মাধ্যমের সামনে উঠে এসেছে, আপনি কিভাবে সেগুলো সামাল দেবেন? প্রথমত কোনো কলহ নেই। প্রথম কথা, কোনো ঘরে যদি 3-4 জন ভাই থাকে, প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে, এটা কোনো ব্যাপার নয়। আমাদের পার্টি সবচেয়ে বেশি সুশৃঙ্খল পার্টি। এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন সেটাই আমরা সকলে মেনে চলি। শতাব্দী রায় বলেছেন আপনি কোনো প্রতিপক্ষই নন ওনার কাছে, কি মনে করছেন? উনি ভয় আগে নার্ভ হারিয়ে ফেলছেন, এটা তো উনি ফাঁকা মাঠে খেলতে ভালো লাগছে না, তো ওনার আরও যদি মনে হয় আরও কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিক, আমি কি করতে পারি তার জন্য? আমরা জিতছি, আমরা আর কিছু ভাবছি না। শীতলকুচিতে কত বড় ভাওতা ছিল মানুষ এটা বুঝেছে। ওই যে একটি অডিও ক্লিপ যে এসপিকে ফাঁসাও,
আর আমরা অ্যাটলিস্ট কোনো বকটুয়ের মতো ঘটনা ঘটাই না, এবং সংখ্যালঘুদের জন্য এটা আমাদের বার্তা যে কি ঘটেছে, আপনারা একদিকে ভিকটিম, আপনাদের কি কাজে ইউজ করে, এবং ওই মানুষগুলোকে যৌতুকগৃহে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, আমার মনে হয় এটা ভালো করে বোঝা উচিত। তার সুশাসনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বহু বিজেপি নেতৃত্ব তারা এখন নিষ্ক্রিয় কিংবা তারা সাসপেন্ড হয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে এখন তাদেরকে নির্বাচনে কিভাবে কাজে লাগাবে? আমাদের প্রত্যেকটি কর্মী সক্রিয় আছেন, কোনো নিষ্ক্রিয়র কোনো ব্যাপার নয়। আমরা আমাদের দলের যে সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়বে 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবো। একটা শেষ প্রশ্ন, আমরা বিধানসভা নির্বাচন বা তার আগে যেটা দেখেছি যেগুলো শহরাঞ্চল সেখানে বিজেপি লিড পেয়েছে বিভিন্ন ভোটের নিরিখে, কিন্তু যেগুলো ব্লক অঞ্চল রয়েছে সেখানে বিজেপি অনেকটা ভোটের নিরিখে পিছিয়ে রয়েছে, সেগুলোতে কি স্পেশাল করে কোনো কাজ করার ইচ্ছে রয়েছে? দেখুন, আমরা আমাদের হোমওয়ার্ক বা স্ট্র্যাটেজি তো ডিসক্লোজ করতে পারি না, তবে গ্রামাঞ্চলে মানুষের এবারে সবথেকে বেশি ইনভলভমেন্ট বা আমরা ওখান থেকে সবথেকে বেশি লিড পাবো এই কারণেই, এই মাত্রা ছাড়া দুর্নীতি, চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, সবথেকে বড় কথা মিড ডে মিলের চাল চুরি, তারপরে আবাস যোজনার টাকা চুরি, বাথরুম পায়খানার টাকা চুরি। তো মানুষ এখানে, গ্রামাঞ্চলের মানুষ সবথেকে বেশি এফেক্টেড। রাস্তার টাকাও চুরি করা যায়, কেউ জানতো না এটা আগে। তারপরে আজকে রেশনের যে সমস্ত চুরি হয়েছে, স্বাস্থ্যের বিভিন্ন জিনিস চুরি হয়েছে কোভিডের সময়। তো এক্ষেত্রে গ্রামের মানুষ সবথেকে বেশি জবাব দেবেন, কারণ গ্রামের মানুষকেই, গ্রামের মহিলাদেরই রাত্রে 12টায় সন্দেশখালিতে গিয়ে পিঠে বানাতে যেতে হতো। তো এইটা শহরের মানুষ তো অতটা ভিকটিম নন বা ভুক্তভোগী নন, ফলে শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন, গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন।